আজকে আপনাদের সাথে এমন একটি বই শেয়ার করছি যেটা আপনি যদি স্কুল পড়ুয়া হন তাহলে আপনাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর যদি স্কুল পড়ুয়া না হন, যদি কোনো প্যারেন্টস হন বা ভবিষ্যতে প্যারেন্টস হবেন, তাহলেও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় কি জানেন? আমি আমার স্কুলের গণ্ডি প্রায় শেষ করে এই বইটা পেয়েছিলাম এবং সেই কারণে তখনকার দিনে আমি এমন অনেক কিছু জানতাম না এবং আমাদের বাবা-মারাও কখনো আমাদের এসব কিছু শেখায়নি। অবশ্যই তারাও শেখায়নি এবং স্কুল কলেজরাও আমাদের কিন্তু এই সমস্ত সিক্রেট গুলো আমাদের বলেনি এবং অত্যন্ত দুঃখ লাগে এটা জেনে যে আজকালকার স্কুল কলেজের যে সিস্টেম সেটা এত মানে জঘন্য সিস্টেম। সত্যি কথা বলতে কি কোনো সিস্টেম চেঞ্জ করার সময় শুধু সিলেবাসই চেঞ্জ হয়। কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো চেঞ্জ হয় না। আমি চায়নার যে সিস্টেমটা দেখেছি যেখানে কিনা ছোট বাচ্চাদেরকে শুধু কোডিং, তারপরে বিভিন্ন রকম ইলেকট্রিকের কাজ, নানান রকম কিছু ওদের শেখানো হয় ছোটবেলা থেকে। কম্পিউটার তো খুব ভালো করে শেখানো হয় যাতে তারা বড় কোম্পানি তৈরি করতে পারে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের এখনো সরকারি স্কুলগুলোতে বেসরকারি স্কুলগুলো কিছুটা উন্নতি করার চেষ্টা করছে। বাট সরকারি স্কুলগুলো কিন্তু এখনো পর্যন্ত এই হাই লেভেল অফ থিংকিং থেকে বেরোতে পারেনি। এখনো আমাদের স্কুলগুলোকে পড়াশোনা বাদে মানে সেই বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক এগুলো দরকারি। আমি বলছি না দরকারি না। কিন্তু সেগুলোই শুধু শেখানো হয়। কিন্তু তার বাইরে যে আরো অনেক দুনিয়া আছে, বিশেষত কম্পিউটার চলে আসছে এবং কম্পিউটারের নলেজ থাকাও দরকার। সেগুলো কিন্তু শেখানো হয় না। অ্যাকাউন্টিং শেখানো হয় না, ম্যানেজমেন্ট শেখানো হয় না। শেখানো হয় না আমাদের কি করে স্টক ইনভেস্টিং করতে হয়, ইনফ্লেশন কি, ইকোনমি কি করে কাজ করে, শেখানো হয় না কি করে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়। এছাড়াও শেখানো হয় না যে কিভাবে আমরা আমাদের ডিল ক্র্যাক করতে পারি, সেলস করতে পারি, মার্কেটিং কি করে করতে হয়, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কত রকম বিষয় আছে যা আমাদের স্কুল শেখায় না। আর কেউ যদি পড়াশোনার বাইরে একটুখানি ফুটবল খেলে তাহলে সবাই তাকে টিটকিরি দেয়। আমাদের সমাজটাও সেরকমই হয়ে গিয়েছে। এই যে স্কুল কলেজেরই প্রভাব, কারণ আমাদের বাবা-মারা বা কাকারা, প্রতিবেশীরা তারা সবাই স্কুল থেকে যেটা শিখে এসেছে যে ভালো পড়াশোনা করো আর চাকরি পাও, পড়াশোনা করো, চাকরি পাও। তার বাইরে অন্য কিছু ভেবো না। ফুটবল খেলতে যেও না, YouTube বানাতে যেও না, আঁকতে যেও না, নাচতে যেও না, গান করতে যেও না। কারণ তারাও অবশ্যই এটা ভাবে যে এসবের ভবিষ্যৎ নেই। এর জন্য এই যে গুটি কতক লোকেরা এই সমস্ত দিকে যায় না, তারাই ভবিষ্যতে সাফল্য অর্জন করে। কিন্তু বেশিরভাগই কি যেতে পারে? কতজন আছে তারাই স্বপ্নে ছিল কি ডান্সার হওয়ার কিংবা গায়ক হওয়ার কিংবা আবৃত্তিকার হওয়ার। হয়তো তারা সেই স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে এখন একটা কর্পোরেট অফিসে টুক করে কম্পিউটারে কাজ করছে। এমন কত লোক আছে যাদের কত স্বপ্ন বৃথায় নষ্ট হয়ে গেছে। সেই ধুলো ভরা সেই খাতাগুলো, ডায়েরিগুলো সেখানে কেউ হয়তো কবিতা লিখে রেখেছিল। সেই কবিতাগুলো এখন পোকায় খাচ্ছে। কিন্তু সে এখন পড়ে রয়েছে যে ছেলেপেলেদের জন্য কিছু সংস্থান করার জন্য কম্পিউটারের মধ্যে। এরকম কত স্বপ্নভঙ্গের কাহিনী রয়েছে। আর এর পেছনে সবথেকে বড় অবদান কার জানেন? আমাদের স্কুলের শিক্ষা মাধ্যমে। আসলে ব্রিটিশাররা যখন এসেছিল না, তখন তারা চেয়েছিল যে আমাদের এডুকেশন সিস্টেম থেকে শুধু সার্ভিস ক্লাস। ব্রিটিশাররা আসার আগে আমাদের ভারতবর্ষের যে গুরুকুল, যে শাস্ত্র এত বেশি উন্নত ছিল, সেখানে কি হতো গুরুকুলে সবাই পড়তে যেত। সেখানে গুরু একদম নির্বাচন করত যে কার কিরকম ক্যাপাসিটি আছে। ৪ টে ক্লাস ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে এডুকেটেড ক্লাস যারা শুধু এডুকেশন বা রিসার্চ করবে, নলেজ উৎপন্ন করবে। ক্ষত্রিয় যে কিনা সবাইকে রক্ষা করবে। তারপরে ছিল হচ্ছে বৈশ্য যে কিনা গো রক্ষা করবে, উৎপাদন করবে এবং যেকোনো ক্রিয়েটিভ ফিল্ড বলুন সেটা বৈশ্যদের কাজ। আরেকটা ছিল হচ্ছে শূদ্র। শূদ্র মানে খারাপ বা নিচু বর্ণের জাতি নয়। শূদ্র মানে হচ্ছে যে সার্ভিস দেবে, যে সমস্ত মানুষকে সার্ভিস দেবে। তো এরকম একটা সুন্দর সিস্টেম ছিল। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এরকম কোনো সিস্টেম ছিল না। বরঞ্চ গুরু গিয়ে আসার পর গুরুদেব দেখতো কয়েকদিন ধরে যে এর মধ্যে কি কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি অনুসারে সে ডিভাইডেড করত। হতে পারে সে ব্রাহ্মণের ছেলে কিন্তু তার মধ্যে শূদ্রের কোয়ালিটি, তখন তাকে শূদ্র ক্যাটাগরিতে রাখা হতো। এবং এতে খুব খুশি কেউ ছিল না এবং কেউ বলত না যে আমরা নিচু স্তরে আছি। পরবর্তীকালে এই ব্যবস্থাটা অনেকটাই ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায় এবং ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এরকম একটা কুপ্রথা চলে আসতে শুরু করে এবং আরো কুপ্রথায় হিন্দু সমাজ ছেয়ে যায়। যার সুযোগে ইংরেজরা চলে আসে এবং ইংরেজরা এসে তাদের দরকার ছিল শুধু সার্ভিস ক্লাস। কারণ গবেষণা তারা করবে, দেশ শাসন মানে ক্ষত্রিয় তারাই হবে, বৈশ্য মানে ব্যবসা-বাণিজ্য তারাই করবে। কিন্তু একটা কাজ তারা করতে পারত না, সেটা হচ্ছে সার্ভিস দেওয়া। এই কারণে সেই সার্ভিস ক্লাস হিসাবে তারা এমন একটা এডুকেশন সিস্টেমকে এনেছিল, যেখানে শুধু কেরানি বা কম্পিউটারে কাজ কম্পিউটারেও ছিল না, মানে চাকরিজীবী এরকম একটা ক্লাস তৈরি হবে এবং তারা অনেকটাই সফল হয়েছে। তারা হয়তো চলে গিয়েছে কিন্তু তাদের যে ভাবধারা, চিন্তাধারা সেটা আজকের দিনেও স্কুল, কলেজ এবং কিছুটা আমাদের মধ্যেও হয়ে আছে। আজকাল ভালো ইংরেজি না জানুক, সামান্য ইংরেজি জানলেও কেউ এমন আছে যে বুক ফুলিয়ে বলবে না যে আমি ইংরেজি জানি। এটা কি ধরনের চিন্তাধারা আমি তো বুঝি না। আপনি জাপানে চলে যান কিংবা আপনি চীনেও চলে যান। তো এই দেশগুলো খুব একটা অনুন্নত কি? মোটেই তো না। কিন্তু আপনি ওখানে গিয়ে খেয়াল করবেন ওদের যে নিজেদের ভাষার প্রতি যে আনুগত্য এতটা লেভেলের, এমনকি ওদের অ্যাপস গুলো পর্যন্ত নিজের ভাষায় হয়। ওরা ইংরেজি জানে না এবং ওর জন্য ওদের কোনো লজ্জাবোধও হয় না। ওরা আপনি যদি ও জাপানিজকে ধরে বলেন, "এই তুমি ইংরেজি জানো না? কি দুঃখের ব্যাপার।" ওরা কিছুই মনে করবে না। কারণ ইংরেজি না জানাটা ওদের কাছে কোনো বড় ব্যাপার, হাই-ফাই ব্যাপার না। কিন্তু আমাদের বাংলা সমাজে এটা আমরা দেখি যদি কেউ ইংরেজি না জানে, বাংলা না জানলেও হবে। কিন্তু কেউ যদি ইংরেজি না জানে তাহলে সেটা তার কাছেই যেন একটা লজ্জার ব্যাপার হয়ে যায়। আর
বাকিরা যেন এমনভাবে তাকায়, "আরে বাবা ইংরেজি জানে না, কি অমূর্খ, কি মূর্খ একটা মানুষ।" কিন্তু এটা লজিক্যাল নয়। একটা ইংরেজি না জানতেই পারি। ইংরেজি একটা ভাষা মাত্র। সেই ভাষাটা আমি না জানতেই পারি। তার জন্য আমি মূর্খ হয়ে যাই না। এটা কোনো অংশেই না। কিন্তু আমাদের একটা মেন্টালিটি হয়ে গেছে। যাই হোক, যাদের মেন্টালিটি এরকম আছে তাদেরকে কিছু তো বলে লাভ নেই। আমাদের উচিত আমাদের মনটাকে শক্ত করা যে তারা যা ভাবে ভাবুক, আমরা যেন ভাববো না। দেখছেন কোথায় চলে যাচ্ছি? এই বইটার ব্যাপারে বলা উচিত তো আমার। যাই হোক, এই বইটার মধ্যে আপনি ছোটখাটো বিষয় পাবেন যেটা লেখক উল্লেখ করেছে। মনের ব্যায়ামের কথা বলেছেন কিংবা আপনি বলেছেন হচ্ছে লক্ষ্য স্থির করার বেসিক জিনিসগুলো বলেছে। বাট এই বেসিক জিনিসগুলো যে তখন আমাদের শেখানোর কেউ ছিল না। আমি মনে আছে কলেজ অব্দি আমি পড়ে যাচ্ছি। কেন পড়ে যাচ্ছি? কারণ বাবা-মা চাইছে যে আমি এটা পড়ি। এছাড়া আমার যে একটা চাওয়া আছে, আমার যেটা কিছু করার আছে, সেটা আমি কখনো ভাবিনি। বাবা-মাও কোনদিন এই ব্যাপারে জোর দেয়নি। আর আমিও কখনো এই ব্যাপারে ভাবিনি। আমার যেটা চাওয়া পাওয়া আছে, আমি এখন বড় হয়েছি। এখন আমি নিজের চাওয়া পাওয়াগুলোকে করছি। এখন আর বাবা-মার কথা অতটা আর শুনি না। কারণ তারা যেটুকু গাইডেন্স দেয়ার দিয়ে দিয়েছে। কিন্তু তখনকার দিনে আমি যে পড়াশোনা করছি তার কোনো আলাদা লক্ষ্য ছিল না। মাধ্যমিক কেন দিচ্ছি? কারণ ভালো নাম্বার পাবো, ভালো নাম্বার পেলে সবাই ভালো বলবে। উচ্চ মাধ্যমিক কেন দিচ্ছি? ভালো নাম্বার পাবো, ভালো নাম্বার পেলে সবাই ভালো বলবে। মানে এটা কি কোনো একটা যুক্তি হতে পারে যে ভালো নাম্বার পেলে লোকে ভালো বলবে? আমি কেন পড়ছি? কেন আমি এই জিনিসটা জানতে চাইছি? কি করব এটা নিয়ে? আমি ভবিষ্যতে এটা কি করব? এই যে কেরিয়ার প্ল্যানিং এটা কিন্তু স্কুল শেখাবে না। স্কুলকে যদি আপনি কোনো মাস্টারমশাইকে জিজ্ঞেস করেন যে, "মাস্টারমশাই আমি ইতিহাস বইটা কেন পড়ছি?" বলবে, "ভালো নাম্বার পাওয়া বলে, নাম্বার ভালো বলবে।" কিন্তু তা না, ভালো নাম্বার ধরুন, আমি ভালো নাম্বার পেয়ে করব কি? আমার কি দরকার এটা জানার? এটা জেনে আমি কি পারব? আকবর কবে কি করেছেন না বাবর কবে কি করেছে এটা জেনে আমার কি লাভ? আমি তো হিস্টোরিয়ান হতে চাই না। আমি তো হতে চাই হয়তো সঙ্গীতকার কিংবা আমি হতে চাই তো পরিচালক কিংবা আমি নাট্যকার। তাহলে আমার এইগুলো জেনে কি লাভ হবে? বেসিক জানলাম মানলাম। কিন্তু এগুলো জেনে আমার কি হবে? এত সময় আমি এর প্রতি কেন নষ্ট করব? আমি হয়তো কোডার হতে চাই। ভবিষ্যতে তো কম্পিউটার আসছে। আমি কোনো সরকারি চাকরির পরীক্ষায় মানে সরকারি চাকরির পরীক্ষার বাইরে দেখলাম না যে কোথাও এই সমস্ত আমাদের স্কুলের নলেজ গুলো কাজে এসছে। আমি মনে আছে আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম টেক মাহিন্দ্রায়। ওখানে আমার একাডেমিক এডুকেশন কিচ্ছু জানতে চায়নি। না আমার সার্টিফিকেট দেখতে চেয়েছে, না আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ওরা ডাইরেক্ট আমাকে আমার ব্যাপারে জানতে চেয়েছে যে আমি কেমন? আমার কথা বলার স্টাইল কেমন? আমি কিভাবে প্রকাশ করি? আমি সমস্যা কিভাবে হ্যান্ডেল করি? যে এই নলেজ গুলো আমি অনেকদিন পরে পেয়েছিলাম এবং আমার দুঃখ লাগে এটা ভেবে যে এই নলেজ গুলো বাংলায় শেখানোর মতো এখনো পর্যন্ত কোনো চ্যানেল নেই। ইংরেজিতে অনেক আছে। হিন্দিতেও আস্তে আস্তে গড়ে উঠছে সেলফ ডেভেলপমেন্ট এর চ্যানেল। বাট বাংলাতে এখনো কিছু তো এই চ্যানেলের খুব অভাব রয়েছে। তো যাই হোক এই বইটার ব্যাপারে আরেকটু বলে শেষ করছি। আমি দুঃখিত যে আমি এই বইটার ব্যাপারে বলতে গিয়ে অনেক বাইরে কথা বলে ফেলেছি। ক্ষমা করবেন। আমি কিছু করতে পারব না। যাই হোক এই বইটা মেইনলি ছোটখাটো বিষয়ের জন্য বা যারা পড়াশোনায় মনোযোগ দিতে চাইছে তারা একটুখানি পড়ে দেখবেন। আপনি যদি এই বিষয়ে অনেক কিছু জানেন তাহলে অবশ্যই পড়ার দরকার নেই। এই বইটায় খুব বেসিক ভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে পড়া উচিত এবং পড়ায় মনোযোগ কিভাবে দেয়। বাট খুব বেশি হাই-ফাই নলেজ দেওয়া মানে আমি বলব কি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাদের শাস্ত্র পড়তে হবে। যতক্ষণ আপনি ভগবদ্গীতার সাথে সন্নিহিত পাচ্ছেন বা আপনাদের নিজস্ব স্বাস্থ্য যা থাকতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে মনোযোগ সেটা কখনো স্থির হবে না। মন এতই চঞ্চল, এটাকে যতক্ষণ আপনি ভগবানের সেবায় লাগাচ্ছেন ততক্ষণ কিন্তু এটা স্থির হয় না। কখনোই হয় না। আমি প্র্যাকটিক্যালি এটা কখনোই করে দেখিনি। হ্যাঁ, এই সমস্ত বইগুলো হয়তো কিছুটা আপনাদের সাহায্য করতে পারে। বাট এই যে বইগুলো বা মোটিভেশন বলুন, এগুলো স্বল্পস্থায়ী। যেমন ওই কোক হয় না? কোক খেলে হয়তো কিছুক্ষণের জন্য আপনার তেষ্টা মিটবে। বাট জল যতক্ষণ না খাচ্ছেন তেষ্টা মিটবে না। তেমনি স্বাস্থ্য হচ্ছে জল। যতক্ষণ আপনি সেটা পান করছেন আপনার যে তেষ্টা, আপনার যে চেষ্টা এগুলো কিচ্ছু সফল হবে না, মিটবে না। তো স্বাস্থ্য পাঠ করুন নিজেকে আরো উন্নত করে তুলবে। যাই হোক, এটুকু বললাম।